একটা সম্পর্ক গভীর হতে সময় লাগে। যত সময় ধরে সম্পর্ক থাকবে তত সেই সম্পর্কের মাঝে মায়া থাকবে, সম্পর্কটা কাছের হবে। আর যেই সম্পর্ক যত কাছের, যত গভীর, যত মায়াময় হবে, সেই সম্পর্ক একবার ভেঙে গেলে বা সামান্য ভুল বোঝাবুঝি হলে মাঝে যে গ্যাপ পড়ে যায় তা ঠিক করা কঠিন হয়ে যায়। তেমনই ভাই বোনের গভীর সম্পর্ককে কেন্দ্র করে আজকের মুভির কাহিনী। লিড রোলে অভিনয় করেছে নিতিন বস, যাকে আমরা সবাই চিনি, আর ভালো মানের একজন অ্যাক্টরও সে। কিন্তু কপালে থাকলে হার কি করবে, আলম কাকা হয়েও সাক্ষীদার। তার সময়টা এতটা খারাপ যাচ্ছে যে 2020-এর ভীষ্মা ছিল তার লাস্ট হিট মুভি। তারপর মাঝে 6টা মুভি রিলিজ হয়ে গেছে, সবগুলোই ফ্লপ। আর যেটা নিয়ে কথা বলতে চলেছি এটারও একই অবস্থা। বেচারা হিট দেওয়ার আশায় ফ্লপ মুভি দিয়ে যাচ্ছে। যদিও অ্যাজ এ অ্যাক্টর আমার মতে সে খারাপ অভিনয় করে না, ভালোই করে, নিজের জায়গায় যথেষ্ট চেষ্টা করে। বাট সমস্যা হলো মুভির গল্পে ডিরেক্টরের কাজ যদি সঠিক না হয়, হিরো জান দিয়ে অ্যাক্টিং করলেও সেটা বাংলা মুভির মতোই মনে হবে। এই মুভিটা ডিরেক্টর কি বানিয়েছে, কি রকম হেগেছে, তাকে নিয়ে রোস্ট করবো নি, এমন ধোয়া ধুবো নি, আপনারা মজা নিতে নিতে ক্লান্ত হয়ে যাবেন। কিন্তু এই ভিডিওতে না, কোন ভিডিওতে আপডেট খুব তাড়াতাড়ি জানতে পারবেন। আজকের এই মুভির সারভাইভ অ্যাকশন ড্রামা জনরার মুভির কাহিনী, অ্যাক্টরদের বাহিনী, হিরোর সঙ্গিনী, কে কেমন কি করেছে নজরে রাখবেন। বাকি মুভির মাঝে হিরোইন থাকলেও আলতু ফালতু জেল জিলাল মানে লজ্জা পাওয়ার মতো কোনো পরিবেশ নেই। সো সবাই মিলেই এনজয় করতে পারবেন, নো প্রবলেম। তো আপনারা নেড়ে চেড়ে বসুন, বেটার সাউন্ড পেতে হেডফোনটা ইউজ করুন যদি আপনার কোনো সমস্যা না থাকে, সঙ্গে হাতের কাজও সেরে নিন। কথা বলছিলাম 2025-এ মুক্তি পাওয়া সার্ভাইভাল অ্যাকশন ড্রামা তেলেগু মুভি নাম তাম্মুড়ু এর ব্যাপারে। মুভির সিন শুরু হয় ভাইজাকে। রাতের বেলা একটা কারখানা ব্লাস্ট হয়, কেমিক্যালের ফ্যাক্টরি ছিল, যার ইফেক্ট আশেপাশের লোকজনের উপর এতটা পড়ে, বিশেষ করে বয়স্ক বাচ্চাদের, যে মোটমাট এতগুলো লোক ঘুমিয়ে পড়ে সারা রাতে। এত বড় একটা দুর্ঘটনা, অবশ্যই সমালোচনা হবে। এর সমাধান করতে কারখানার মালিক এলাকার মিনিস্টারকে তার বাড়িতে নিতে গাড়ি পাঠায়। মিনিস্টার মালিকের ব্যাপারে খুব বেশি জানে না, তাই তার পিএ বলছে তার নাম আগারওয়াল, সে অনাথ ছিল, এক বিজনেসম্যান তাকে অ্যাডপ্ট করে। 1 বছর পার না হতে একটা রোড অ্যাক্সিডেন্টে তারা উপরে চলে যায়। আগারওয়াল বেঁচে যায়, কিন্তু তার কানে প্রবলেম হয়, সে 20 ডেসিবেলের বেশি শব্দ সহ্য করতে পারে না, এই জন্য রুম থেকে বের হয় না। আর তার বাড়ি একদম নির্জন জায়গায়, তার ইশারা মতো কাজ করতে 1000টা স্টাফ রাখা আছে। সাউন্ড হতে পারে এমন কোনো কিছু তার থেকে দূরে রাখা হয়, তার আলাদা একটা রাজত্ব। আর এই হলো সেই আগারওয়াল। আসল নাম সৌরভ সাজদেবা, পুষ্পা মুভিতে ছিল, মনে আছে? ইনি তার সহকারী শিবা। আগারওয়াল কানে একটা মেশিন ইউজ করে, যেটা জোরে কথা বললেও তার কান লিমিট মতো সাপ্লাই করে। তদন্তের রিপোর্ট থেকে শুরু করে মিডিয়া, লোকজন, সবকিছু যেন তারা সামলে নেয়, তার জন্য মোটা অঙ্কের টাকায় ডিল হয়। নিহত লোকদের পরিবাররা যেন ঝামেলা না করে, তাই 2 লাখ টাকার চেক তাদের দেওয়া হচ্ছিল। কিন্তু একজন প্রতিবাদ করে, সে টাকা নেবে না, এই দুর্ঘটনার বিচার চায়। তার ফিলিংস নিয়ে শিবা মজা করতে লাগে বলে দিদি চেক ফেলে দিয়ে ধর্নায় বসে পড়ে, আর তার দেখা দেখে বাকি সবাই টাকা নিতে অস্বীকার করে ধর্নায় বসে পড়ে। মুভির একটা মাথা রেখে সিন কাট করে এন্ট্রি করায় মুভির লিড ক্যারেক্টার আমাদের অনেক পছন্দের একজন হিরো নিতিন বসের। এখানে নাম জয় তীর ছোড়া খেলে ইন্ডিয়ার জন্য গোল্ড মেডেল আনতে চায়, কিন্তু কোচ বলছে তার মাইন্ড ঠিক নেই, সে টার্গেটে ফোকাস করতে পারছে না। এভাবে চলে কাজ হবে না, তার নিজেকে কন্ট্রোল করতে হবে। জয় ব্যাপারটা নিয়ে ভাবতে থাক, ক্যামেরার সামনে নিয়ে আসে মিস চিত্রাকে, জয়ের একমাত্র কাছের বন্ধু। চিত্রা জয়কে পছন্দও করে, মানে ভালোবাসার নজরে, বাট কখনো কেউ কাউকে বলেনি। জয় তার কাছে আসে, চিত্রা বুঝতে পারে কোনো সমস্যা হয়েছে, জিগায়। জয় বলে তার মাইন্ড কেন জানি এলোমেলো হয়ে আছে, সমস্যাটা পুরো মাথায় আসছে না, যার কারণে সে খেলায় মনোযোগ দিতে পারছে না। এই চিত্রা সান্ত্বনা দেয়। 2 দিন পর জয় আবার প্র্যাকটিস করতে লেগে সেম সমস্যার সম্মুখীন হয়। বিরক্ত হয়ে রাগ করে বাইক নিয়ে বেরিয়ে পড়ে। ট্রাকের সঙ্গে লেগে যেতে ধরে বলে গাড়ি ঘুরিয়ে দেয়, আর ফ্লাইওভার থেকে পড়তে লাগে। পড়তে কিছু সিন চোখে ভাসে, ঝটকা খেয়ে আবার কিছু দেখতে পায়, নিচে পড়তে কিছু দেখতে পায়। সেখান থেকে হসপিটালে নেওয়া হয়। জয় সেই ঘোরের মাঝে আছে, তার চিকিৎসা হয়ে যায়, মাঝখানে সময়ও চলে যায়। এবার সে শেষ অবধি গিয়ে তার ফেস দেখতে পায়, আর দেখতে দেখতে ধুম করে লাফিয়ে ওঠে, দিদি। চিত্রা ছোট থেকে জয়ের সঙ্গে যুক্ত আছে, কিন্তু দিদির ব্যাপারে সে কখনো শোনেনি। ঘটনা কি জানতে পরের দিন এখানে নিয়ে আসে। জিগাই, তোর দিদি আছে? আমাকে তো কখনো বলিসনি, বল, পুরো ঘটনা বল। জয় বলা শুরু করে, আমার দিদি পৃথিবীর সেরা দিদি, তার তুলনা হয় না। হ্যাঁ, সব দিদি এমনই হয়। দিদি জন্মানোর অনেক পরে আমার জন্ম হয়। জন্মের সময় আমার মা মারা যায়। তারপর থেকে আমি দিদিকেই মা বাবার মতো পাশে পেয়েছি। বাবা সব সময় কাজে বাইরে থাকতো, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী কেউ সঙ্গে ছিল না দিদি ছাড়া। আমার সব সময়ের সাথী ছিল সে। আমার কথা ভেবে দিদি বিয়ের চিন্তা পিছিয়ে দেয়। আমি যখন একটু বুঝমানো হলাম, দিদি একটা ছেলেকে পছন্দ করে বসে। দুজনকে খুব ভালোবাসতো। দিদি বাবাকে ছেলেটার ব্যাপারে জানালে বাবা রাজি হয় না, কারণ ছেলেটা অন্য জাতের ছিল। দিদি ছেলেটার সঙ্গে পালানোর প্ল্যান করে একটা চিঠি লিখে আমার হাতে দেয় তাকে দেওয়ার জন্য। আমি চিঠিটা নিয়ে যাচ্ছিলাম, বাবার সামনে পড়ে। বাবাকে খুব ভয় পেতাম, তাকে দেখে ভয়ে তার কিছু না বলাতেই আমি চিঠিটা তার হাতে দিয়ে দিই। চিঠি পড়ে বাবা খুব রেগে যায়, চিঠি তো ফেলে দেয়, সঙ্গে দিদির বিয়ে ঠিক করে অন্য একটা ছেলের সঙ্গে, যাকে দিদি কখনো দেখেনি। অনেকটা জোর জবরদস্তি করে দিদির বিয়ে দেওয়া হয়।
যখন দিদি চলে যেতে লাগে তখন বাবাকে সে বলে সে যেন কখনো তার বাড়িতে না যায় আর না সে কখনো এই বাড়িতে ফিরবে, এমনকি বাবার মুখ দেখতেও সে অস্বীকার করে। দিদির এতটা রাগের কারণ ছিল তার বিয়ের কারণে সে যে ছেলেকে পছন্দ করতো, ভালোবাসতো, সে নিজে নিজে তারপর দিদি কখনো আমাদের বাড়িতে ফেরেনি। মাঝে বাবা চলে যায়, তখনও দেখতে আসেনি। মাঝখানে যোগাযোগ বন্ধ হয়ে যায়, আমি তো অনাথ আশ্রমে চলে যাই। দিদির বিয়ের পর থেকে আমার সবসময় মনে হতো এর পেছনে আমি দায়ী, আমার জন্যই সবকিছু হয়েছে। সবসময় আমার নিজেকে অপরাধী মনে হতো। এখন বুঝতে পারতেছি এই ইমোশনটাই আমার মন থেকে মাথাকে কন্ট্রোল করছে, যাতে আমি গেমে ফোকাসড হতে পারছি না। চিত্রা বলে বুঝতে পেরেছি, পুরো ব্যাপারটা বুঝেছি, চলো। কই? দিদির সঙ্গে দেখা করতে, তাকে সব খুলে বলতে, তুই কতটা মিস করছিস তাকে, চল। চিত্রা, কি বলছিস? হুট করে কি করে তার সামনে? আর তাছাড়া সে তো আমাকে নাও চিনতে পারে। চিত্রা বলে, প্রবলেম যেখান থেকে শুরু হয়েছে সেখান থেকে সমাধান করতে হবে, চল। মুভির টাইটেল উঠে মাঝখানে কয়েকদিন পার করে পরের সিন শুরু হয় আগারওয়ালের বাড়িতে। কারখানা তদন্তের জন্য সরকারের পক্ষ থেকে যে কমিটি বানানো হয়েছে তার সদস্যদের উঠিয়ে এনেছে যেন তারা তার পক্ষের রিপোর্টে সাইন করে। প্রথমে তারা রাজি না হলে পরিবারের লোকদের ঘুম পাড়ানোর হুমকি দিলে তারা রাজি হয়, সাইন করে দেয়। এই দিদি বলে, আমাদের তো জোর করে সাইন করিয়ে নিলি, কিন্তু আমাদের যে বস, যাকে সবাই ঝাঁসি রানী বলে ডাকে, তার সাইন ছাড়া তো কিছু করতে পারবি না। আর তাকে আমাদের মতো ভয় দেখিয়ে লাভ হবে না, কারণ সে কোনো কিছুর পরোয়া করে না। তো ইনি হলেন সেই IAS ঝাঁসি কিরণময়ী। আগারওয়াল তাকে ধরার প্ল্যান করুক, সিন এখানে নিয়ে আসে। মানে জয় আর চিত্রা তার বোনের বাসার ঠিকানা পেয়েছে, কিন্তু এসে দেখে তালা মারা। এই ভাই সাহেবকে জিগাইলে সে বলে, ম্যাডাম তো পাগাড়ালাম্মা যাত্রায় গেছে। কোথায়? এটা আম্বারগুড়ি করতে। জয় ম্যাডামের কোনো ছবি তার কাছে আছে কিনা দেখতে চাইলে সে তার সঙ্গে উঠানো একটা সেলফি দেখায়, যেখানে আমরা দেখি তার বোন আর কেউ না, ঝান্সি ম্যাডামে। সেটা দিদির অনেক তারিফ করে, সে অনেক ভালো, এটা সেটা ঠিক আছে। সব শুনে এরা রওনা দেয়। মাঝে আম্বারগুড়ুর ব্যাপারে একটু তথ্য নেই, যেখানে বলা হয় আন্ধ্রা আর ছত্তিশগড় বর্ডারের মাঝখানে এই গ্রাম আম্বারগুড়ু। এখানে বেড়ি উপজাতিরা বসবাস করে, যাদের একমাত্র যানবাহন ঘোড়া আর গাধা। নেটওয়ার্কের ব্যবস্থা খুব খারাপ, তাই সবাই ফোন উঁচু কোনো জায়গায় ইউজ করে, নয়তো বা টাওয়ারের নিচে। যেহেতু এটা বর্ডারের মাঝখানে এলাকা, তাই এখানে কোনো সরকারি নিয়ম কানুন চলে না। সেই সুযোগে এখানকার একদল মানুষরা টাকার বিনিময়ে ঘুম পাড়ানোর কাজ করে নির্ভয়। প্রতি 12 বছর পর পর এখানে একটা উৎসব হয়, যেখানে বিভিন্ন এলাকার মানুষরা আসে, যেমনটা এরা এসেছে। ইনি হলেন দিদির হাজবেন্ড, এটা মেয়ে, বাকি দেব, ননদ, যা আরো সব আত্মীয়। সবাই বাইরের দেশে থাকে, উৎসবের কারণে এখানে এসেছে। এই গ্রামে ঢোকার রাস্তা দুইটা, একটা আন্ধ্রার পাশ থেকে আর একটা ছত্তিশগড়ের পাশ থেকে। এরা যাচ্ছে। ওদিকে আগারওয়ালের এখানে যে দিদির ব্যাপারে বললো, সে ওয়াশরুমে এসে ঘড়ি দিয়ে ম্যাডামের কাছে ফোন করে সব বলে দেয়, এই এখানে ঘুরেছে। আগারওয়ালের লোক আপনার ফ্যামিলিকে ধরতে যাচ্ছে, সাবধান থাকুন। ক্যামেরা আগারওয়ালের লোকদের দেখায় জায়েদ খান যাচ্ছে। দিদি ফোন করে পুলিশকে বলে তার প্রোটেকশন লাগবে, এই ঘুরেছে। অফিসার তার টিম নিয়ে রেডি হয়, এরাও এখান থেকে বের হতে লাগে। পুলিশরা আসুক, এরা সামনের দিকে এগোচ্ছে, বাট রাস্তার মাঝখানে আগারওয়ালের লোক এদের গাড়িতে হামলা করে। মানে তার পেছন থেকে এসেছে, ভাঙচুর চলছে। মোড় ঘুরতে জায়েদ খানের গাড়ির নিচে নেমে যায়, এরা তো চলে যায়, বাকিরা এদের পিছু নেই। সামনের মোড়ে ছিল এরা, চিত্রা গাড়ির ভিতরে ছিল, তার বন্ধের গাড়ি তো পার হয়ে যায়, কিন্তু আগারওয়ালের লোকের গাড়ি জয়ের ট্যাক্সিতে লাগিয়ে দেয়, যাতে চিত্রা সহ গাড়ি নিচে যেতে লাগে। দরজা খুলছে না, চিত্রা বের হতে পারছে না, জয় পিছে। এরা রাস্তা দিয়ে নিচের দিকে যেতে যেতে অটো বাঁচাতে গিয়ে এদের গাড়ি আটকে যায়। মাঝে জয়ের ট্যাক্সি চলে আসে, কালো গাড়ি আবার এতে বাঁধিয়ে দিয়ে উল্টে দেয়। জয় গিয়ে চিত্রাকে বের করার চেষ্টা করে, দিদিরা নেমে জঙ্গলের দিকে যেতে লাগে। আগারওয়ালের লোক তাদের পিছু নিতে একজন জয়ের গায়ের উপর দিয়ে যায়। জয় সেদিকে ধ্যান না দিয়ে চিত্রাকে টেনে বের করে, এই তুই ঠিক আছিস তো, ভালো করে দেখছে। আবার একজন মাঝখান দিয়ে যেতে ধাক্কা দিয়ে যায়, যাতে চিত্রা পড়তে পড়তে বাঁচে। জয়ের রাগ ওঠে, সে তার পিছু নিয়ে ঢিসুম দেয়। জয়দের ট্যাক্সিটা ফেরে যায়। তাদের কারণে এসব হলো বলে জয় এক হাতে তাদের সাইজ করতে লেগে পড়ে। ফাইট সিনগুলো দেখলে আপনার শরীর জ্বলবে, এতটা ইলজিক্যাল আর এতটা আনরিয়াল। যাক, সবাইকে সাইজ করতে করতে সামনের দিকে যাচ্ছে। আর কে আছিস, আয় আয় দেখি কে আছিস। তার নিজের কারণে সাইজ করতে করতে সে যে এদের বাঁচালো, এখনো সেটা বুঝতেই পারেনি। হুট করে নজর পড়ে দিদির দিকে, আর চিনতে পারে এ তো তার দিদি। দিদিও হা করে চেয়ে আছে, হয়তো মনে টান পড়েছে। চিত্রা খুশি, যাক তার দেখা পাওয়া গেল। চেয়ে থাকতে থাকতে দিদি কাছে এসে যেই বলে, জানি না তুমি কে, কোথা থেকে এসেছো, তুমি কত বড় উপকার করলে আমাদের, তুমি নিজেও জানো না। ধন্যবাদ বেটা। চিত্রা আর জয় একটু অবাক, কারণ দিদি তাকে চিনতে পারল না। দিদি ননদ বলে, আচ্ছা ওরা কারা ছিল? দিদি বলে, মাসখানেক আগে ভাইজাকে যে দুর্ঘটনা ঘটে, সেই কেমিক্যাল ফ্যাক্টরির বিরুদ্ধে নিহতের পরিবাররা আমরণ অন্বেষণে বসে। তাদের উপর খুব অত্যাচার হয়, কিন্তু তারা হরতাল ছাড়ে না। এত অত্যাচারের পরেও যখন তারা থামছিল না, সরকার বাধ্য হয়ে তদন্ত টিম বানায়, যার দায়িত্ব দেয় আমাকে। আমার টিমের সবাইকে ভয় দেখিয়ে আগারওয়াল সাইন করে নিয়েছে, বাকি থাকলাম আমি। কালকে 9টার মধ্যে আমি কালেক্টর অফিসে আমার রিপোর্ট জমা দিব, সেটা যেন না করতে পারি, আমার সাইন নিতে ওরা আমার পরিবারকে টার্গেট করছে। এখন কি হবে? দিদি বলে, আমি পুলিশকে জানিয়েছি, তারা আসছে, আমাদের জাস্ট অমুক গেট অব্দি যেতে হবে। ওকে চলো, কিন্তু তারা যদি আবার আসে? দিদি জয়কে বলে তাদের হেল্প করতে, তাদের সঙ্গে একটু যেতে অমুক গেট পর্যন্ত। চিত্রা বলে, হ্যাঁ কোনো সমস্যা নেই, আমরা তো ওদিকেই যাচ্ছিলাম, চলুন চলুন। যাচ্ছে চিত্রা আর জয় পিছে। জয় বলে, সেই ছোটবেলায় দেখেছে, এখন তো না চেনাই স্বাভাবিক, চল এই সুযোগে তার সঙ্গে সময়ও কাটানো হবে, মাঝখানে আমি বলেও দিব আমি তার ভাই।
একটু যাওয়ার পর এক বাচ্চার হাতে কিছু পোকা কামড় দেয় যাতে ফুলে ওঠে, কাউকে ফোন করবে, পরামর্শ নিবে, বাট নেট নেই। জয় ইমার্জেন্সিতে কল করলে কল সেন্টারে এন্ট্রি করে মুভির অন্য আরেক ক্যারেক্টার রত্না এই গ্রামের একমাত্র শিক্ষিত মেয়ে আর এই গ্রামের সবকিছু ভালো জানে, তাই তাকে এই জব দেওয়া হয়েছে এক এনজিওর পক্ষ থেকে। জয় বলে তার ডক্টরের প্রয়োজন। রত্নার সমস্যার কথা বলতে বলে, জয় বললে রত্না বলে দেয় কি করতে হবে, সেটা করলে ব্যথা কমে যায় বা ভালো হয়। আগারওয়াল ফোন করে তার লোকদের বলে তার পরিবারের কেউ যেন তার হাত থেকে ছাড়া না পায়, সবাইকে ধরে তার কাছে নিয়ে আসতে বলে। জায়েদ লোকজন ভাগ করে খুঁজতে বের হতে বলে। জয়ের রত্নার কথাবার্তা ভালো লাগে বলে তার সঙ্গে একটু কথা বলতে বলতে ফ্লাটিং শুরু করে। ওদিকে তার ভাগ্নি ট্র্যাপে পড়ে, যাতে এটা এসে তাকে লাগবে। ভয়ে সবাই অস্থির, সবাই ভয়ে দৌড়াদৌড়ি করছে, তার মাও দৌড়াচ্ছে। এই এসে লাগবে, জয় এসে বাঁচায়। বাবা যায়, বাঁচলো ঠিক আছে, বাট যেহেতু সে অনেকটা ভয় পেয়েছে তাই ভয় কাটাতে এরা নাচা গানা শুরু করে। আর এই গানার নাচ দেখলে শুনলে আপনি সুস্থ মানুষ অসুস্থ হয়ে যাবেন। যাক, তারা ফাজলামি করতেই পারে, করুক, সে অধিকার তাদের নেই, কিন্তু এখন আছে, কিছু করার নেই। চলুন আমরা সামনে যাই। হাঁটতে হাঁটতে সবাই ক্লান্ত, তাই জয় রত্নাকে ফোন করে আগে একটু লাইন মারে, মানে তাকে হালকা পটিয়ে নেয়। তারপর বলে তাদের একটা গাড়ির দরকার, এতগুলো লোক আছে। রত্না বলে তাহলে তো বাস লাগবে, তারা কোথায় আছে আশপাশের পরিবেশ দেখে বলতে বলে। জয় বললে সে বুঝতে পারে তারা কোথায় আছে। ওদিকে পুলিশরা তার স্টাফ নিয়ে এখনো আসতেছেই। ও কাকা, বাংলাদেশ থেকে দুবাই যাচ্ছেন নাকি, এতক্ষণ লাগছে? আগের বলে লোকেরাও খুঁজতে খুঁজতে জায়গা মতো সামনের দিকে আসছে। রত্না বলে এখানে তাদের হেল্প করার মতো একটা মেয়ে আছে, গুত্তি। ক্যামেরা গুত্তিকে দেখাই। গুত্তি গ্রামের সাহসী ছেলে, মেয়ে, কিন্তু ভাব সব ছেলেদের মতোই। রত্না তাকে ফোন করে বলে তার ভাড়া আছে, সে টাকা ডিমান্ড করে। রত্না জয়কে বলে, জয় বলে তাদের কাছে ক্যাশ নেই, কিন্তু সোনার উপর জিনিস আছে, টাকার পরিবর্তে সেগুলো দিবে। সে রাজি হয়, একটা জায়গায় আসতে বলে। রত্না জয়কে বলে দেয় তোমরা যেখানে আছো সেখান থেকে সামনের দিকে যাও, তাহলে সে পেয়ে যাবে। যেতে যেতে সুযোগ বুঝে চিত্রা দিদিকে ইশারা ইঙ্গিতে তার ভাইয়ের কথা মনে করায়। সে কি তাকে ভুলে গেছে? তার উপর কি রাগ করে আছে নাকি? এখানে সব তার হাজবেন্ডের পক্ষের লোক, তার পরিবারের কেউ নেই কেন? তখন দিদি বলে দেয় তার একটা ভাই আছে, সে তার ভাইকে বলেনি, তার প্রথম সন্তানের মতো, তারপর রাগ কেন করবে? তার সঙ্গে যোগাযোগ রাখেনি, তাকে মনে করে না, কারণ তাকে মনে করলে তার পাস্ট মনে পড়ে। পাস্ট? দিদির লজিক শুনুন। দিদি বলে যদি সে জয়কে মনে করে তাহলে তার লাভারের কথা মনে পড়বে, যে নিজে নিজে আত্মহত্যা করেছে। কথা দিয়ে সে কথা রাখেনি, তার কারণে যে সেই ছেলেটা দুনিয়া ছেড়ে চলে গেছে, এসব ভাবনা তো তাকে শান্তিতে থাকতে দিবে না। সে তাই অতীতকে ভুলে গেছে। তার হাজবেন্ড সবকিছু জানে, সে তাকে বিয়ের পর অনেক সাপোর্ট করেছে নিজেকে ঠিক করতে। তার ভাইকে মনে করে সে নিজেকে আবার ভাঙতে চায় না, তাই তাকে ভুলে গেছে। এগুলো কোনো কথা হলো? কোনো লজিক হলো? এটাই কথা, এটাই মেনে নিতে হবে। নিন। বাকি জয় যে তার চিঠিটা বাপকে দিয়েছিল, এই জন্য সে তার উপর রেগে নেই। খুব ভালো। সব শুনে জয় কষ্ট পাবে নাকি খুশি হবে আমি নিজেই বুঝতেছি না। সে কি বুঝবে? হয়েছে, আর বুঝতে হবে না, চলো সামনে যাওয়া যাক। আরো কত দূর সেই জায়গা বলতে বলতে যাচ্ছে, তাদের কথাবার্তা শুনতে পেয়ে তার লোকদের ইশারা করে। ওদিকে গুত্তি চলে আসে গাড়ি নিয়ে। ছাদের উপর উঠে একটু অপেক্ষা করুক, আজরওয়াল খুশিতে নাচানাচি করছে। এরা কাছাকাছি এসে পড়েছে। এখানে আমরা দেখি জায়েদ খান সবাইকে নিয়ে লুকিয়ে আছে। এই ভাই সাহেব একজনকে দেখতে পেয়ে সবাইকে ইশারা করে। জয় সবাইকে আবার তাদের পিছন দিয়ে নিয়ে যেতে লাগে। একটু সময় যাওয়ার পর গুত্তি মনে করে এরা আর আসবে না, সে চলে যাবে। এদের সঙ্গে একজন প্রেগনেন্ট দিদিও আছে। জয় আর চিত্রা তাকে ধরে নিয়ে যাচ্ছে। গুত্তি গাড়ি স্টার্ট দেয়, তারা ওরা করতে গিয়ে একজন পড়ে যায় আর এরা বুঝতে পারে। গুত্তিও ওদিকে পিছনে দেখতে পেয়ে গাড়ি থামায়। জয় আর চিত্রা সামনে চলে আসে আর এরা মাঝখানে ধরা পড়ে যায়। পার্বতীকে জয় সিটে বসিয়ে দেয়। জায়েদ খান দিদিকে মারতে শুরু করে। ভাগ্নির চিল্লানিতে জয় দেখে এই অবস্থা। সেখানেই ছিল গুত্তির শিকার করা তীর ধনুক। বাস আর কে টেকায়। জায়েদ খান সাইন করতে চাপ দিচ্ছে, তীর এসে তার হাতে লেগে যায়। তারপর ভাই দামাদাম তীর মেরে সবাইকে সাইজ করতে থাকে। সবাই তার সঙ্গে লাগে। এই পাকে দিদি বাকিদের নিয়ে গাড়িতে ওঠে। গুত্তির সঙ্গে যে ডিল হয়েছিল স্বর্ণের জিনিস তাকে দেয়। জয় জায়েদ খানকে মেরে মেরে গাড়িতে উঠতে যায়। সে পেছন থেকে একটা হুক চটকা দেয়, যেটা তার পিঠে এসে লাগে। ঠিক আছে, ব্যাপার না, কোনো মতো গাড়িতে উঠে চলে যায়। অনেকটা দূরে এসে জয় আবার রত্নাকে ফোন করে বলে তার পিঠে ঘা হয়েছে, একটু গভীর, বলো কি করতে হবে। রত্না বলে গুত্তির কাছে মেডিসিন আছে, সেটা লাগিয়ে দাও, আর ওর কাছে পানি আছে, খাও, ঠিক হয়ে যাবে। ওদিক থেকে পুলিশ অফিসার ফোন করে বলে তারা সীমানার বাইরে দাঁড়িয়ে আছে, ভিতরে আর যেতে পারবে না, কারণ এটা তাদের রুলসের বাইরে। যে করে হোক তোমাদের একটু এখানে আসতে হবে। দিদি পড়ে যায় আরেক বিপদে। পুলিশ আসতে পারবে না জানতে পেরে তার পরিবারের লোক পল্টি নিতে শুরু করে যে সে সাইন করে দিচ্ছে না কেন। দিদি বলে সে অন্বেষণকারীদের কথা দিয়েছে, ন্যায় করবে, সে কি করে সাইন করতে পারে? তাহলে তো কথার বরখেলাপ করা হলো। তাদের কথা কে না কে কথা নিল, তার জন্য এতগুলো মানুষকে সে কেন বিপদে ফেলবে? তারা তো তার ভরসায় এসেছে। সবার একই কথা। দিদি ক্যাবলার দিকে তাকালে সেও মাথা নিচু করে, মানে সেও চাই সাইন করুক। ওদিকে জায়েদ খান আসছে। নিরুপায় হয়ে দিদি নেমে যায়। ভেবেছে জীবন দিব কিন্তু সাইন করব না, আমার যখন কথার দাম নেই আমি বেঁচে থেকে কি করবো। জায়েদ খানের সামনে দাঁড়িয়ে যায়। সে মারবে, জয় সাইড করে মালটা কেড়ে নিয়ে তাদের গাড়িটাই উল্টে দেয়। তারপর দিদিকে বলে কাল সময় মতো কালেক্টরের সামনে রিপোর্ট নিয়ে যাওয়ার দায়িত্ব আমার, আপনি কোনো চিন্তা করেন না, আমি আপনার সঙ্গে আছি। জয়রত্নার কথা মতো তার ঘায়ে কিছু লাগিয়ে দেয় আর কিছু পানি খেয়ে একবারে বাসের ছাদে উঠে পড়ে। এবার কে আসবি। ওদিকে আজরওয়াল এবার বড় গেম খেলে। পুরো গ্রামে ঢোল পিটিয়ে দেয় যে গুত্তির গাড়িতে থাকা পরিবারকে শেষ করতে পারবে তাকে 1 কোটি দেওয়া হবে।
গ্রামের লোকদের কাছে এটা বিশাল, সবাই টাকার লোভে মাঠে নেমে পড়ে। এর নাম কাসাবা, একটা দল চালায়, সেও তার লোকদের উস্কিয়ে দেয়। সবাই মিলে তাদের খোঁজে বের হয়। রত্না তার শিফট করে চলে যাবে, গ্রামের কিছু লোক তাকে বলে এই ব্যাপার, সে যাবে নাকি। গুত্তির গাড়িতে কে আছে সে তো জানেই। তারা হুড়ো করে গুত্তিকে ফোন দিতে যাবে, কল ঢোকে না। কাসাবার একটা লোক গাছের মাথায় উঠে আছে, বাস দেখলে ইশারা দিবে। রত্না টেনশনে পাগল হচ্ছে, এখন কেন ফোন দিচ্ছে না। একটু পর বাস দেখতে পেয়ে ইশারা দেয়। এরা মশাল নিভিয়ে গুটি গুটি পায়ে সামনে এগোতে থাকে। গাড়ি হুট করেই থেমে যায়। কি হলো দেখতে জয় নিচে এসে দেখে কবিতার ওয়াটার ব্রেক হয়েছে। ফোন দেয় রত্নার কাছে। রত্না রিসিভ করে বলে তাড়াতাড়ি ওখান থেকে চলে যাও, তোমার পিছে লোক পড়েছে। জয় বলে আরে কি বলছো এখানে। রত্না রেগে গিয়ে বলে সিরিয়াসনেস বোঝো, তোমরা তাড়াতাড়ি সেখান থেকে লুকিয়ে পড়ো, এই ব্যাপার। জয় গাড়ি পিছনে নিতে বলে। এটা দেখে আবার ইশারা করে। এরা মশাল জ্বালিয়ে দৌড়ানো শুরু করে। জঙ্গলের ভিতরে গাড়ি ঘুরিয়ে নেয়। গ্রামের সবাই পিছিয়ে পড়ে আছে। একটু আসার পর গাড়ির চাকা খাদে আটকে যায়। জয় দেখে পেছনে লোকজন আসছে। সে গুত্তির কাছে যেটুকু হাল হাতিয়ার বারুদ মারুদ ছিল নিয়ে কবিতাকে নিয়ে জঙ্গলের ভিতরের দিকে রওনা দেয়। পেছনে গ্রামের লোক এসে বাস চেক করছে। গুত্তি জিগাই, কিরে কি সমস্যা। এরা বলে এই ঘটনা। টাকার কথা শুনে তারও মাথা নষ্ট হয়ে যায়। সে সবাইকে ভুল পথ দেখিয়ে দেয়, কারণ সে ডিল করে একাই সব টাকা নিয়ে নেবে। যেতে যেতে কবিতা ব্যথায় চিল্লানি দিয়ে ওঠে। সেই চিল্লানি আবার কাসাবা শুনতে পায়। তারা রাস্তা পাল্টে নেয়। এরা সামনে এগোতে এগোতে এখানে আসে, যার চারপাশে শুকনো গাছ দিয়ে ঘেরা বানানো। পাথর জমা করে বাকিরা কবিতাকে বসায়, আর চিত্রাকে নিয়ে জয় বারুদ চারদিকে ছিটিয়ে দেয়। কবিতার চিল্লানি ফলো করে তারা আসতে লাগে। জয় আগুন ধরিয়ে দেয়। চারদিকে আগুন, বাহির থেকে ঢুকবে কিভাবে। ওড়না দিয়ে ঘেরা বানিয়ে ডেলিভারির জন্য রেডি করেছে। চিত্রা রত্নার সঙ্গে লাইনে আছে, সে বলে দিচ্ছে কি কি করতে হবে। কাসাবা তার লোকদের ঘেরাও বানিয়ে লাভ দিতে বলে। জয় রেডি হয়ে আছে, কে আসবে আয়। একটু পর দুজন লাভ দিয়ে আসে। তাই কি আর পারে, হিরো আছে না এখানে। আবার তিনজন আসে, সে তাদেরও সাইজ করে দেয়। এদিকে ভাই কলম চালাচ্ছে, ওদিকে রত্নার পরামর্শে ডেলিভারি ট্রাই চলছে। লম্বা ফালতু মারামারির ফলাফল কি, বাচ্চা হয়। জয় হালকা চটমট খায়, কিন্তু ব্যাপার না। গাছের ছালের উপর বাচ্চা নেওয়া হয়। এত ক্রিয়েটিভিটি ডিরেক্টরের। মনটাই কি যে বলতে চাইছে, বলবো সব বলবো। কপাল আমার চ্যানেলে একটু খারাপ। যাক, মারামারিতে অনেক জায়গায় ফাঁকা হয়েছে, সেদিক দিয়ে লোকজন আসে। বাট ততক্ষণে এরা সেখান থেকেও পালায়। কাসাবা তার লোকজন নিয়ে পিছু নিতে নিতে এসে দেখে তারা নদীর ভিতরে চলে গেছে, যেখানে এরা আর নর্মালি যেতে পারবে না। সামন দিয়ে ঘুরে যেতে হবে তাদের সামনে। তারা পারে উঠুক, ক্যামেরা এখানেই নিয়ে আসে। গুত্তি জায়েদ খানের সঙ্গে দেখা করে বলে সে তাদের সাইজ করতে পারবে, ডিল যেন তার সঙ্গে থাকে। জায়েদ খান বলে ওরা পারলো না, তুই পারবি। গুত্তি বলে ওরা পারলো না কারণ একটা মেয়ে যে ওদের হেল্প করছে এটা ওরা জানে না, আমি জানি। আর তাছাড়া ওরা আমাকে দেখে পালাবে না, কারণ আমাকে ভরসা করে। ঠিক আছে, যা করে দেখা, সে খুঁজে বের করুক। এদিকে ওরা ঘাটে পৌঁছে সামনের দিকে যাচ্ছে, জঙ্গলের ভিতরে দিয়েই। জয় রত্নার সঙ্গে কথা বলছে, তার কারণে বেবি হলো, নাম তাকে রাখতে বলে। সে মজা নিয়ে কথা বলছে। জয় একটু মাঝে মাঝে লাইনও মারছে। একটু পর কিছু লোক এসে রত্নাকে ডেকে আবার বলে তারা অমুক রাস্তা দিয়ে যাচ্ছে, কারণ পরিবারটা ওদিকেই গেছে। ওইটা ছাড়া তো তারা বের হওয়ার রাস্তা জানে না, তুই যাবি। রত্না বলে না না না, তোমরা যাও, আমার কাজ আছে। জয় তো লাইনে আছেই। রত্না ম্যাপ দেখে জয়কে বলে দেয় কোন দিকে যেতে হবে। দিদি লক্ষ্য করে তার মেয়ে নেই। জয় ফোন রেখে এগিয়ে যায়, সে নেই। জয় মাথায় চাপ দেয়, নৌকা থেকে তো তার সঙ্গেই নামলো। সে ফোনে কথা বলা নিয়ে বিজি ছিল, এই জন্য পরে আর লক্ষ্য করেনি। জয় নিতে যাবে, চিত্রাকে বলে দেয় কোন জায়গায় যেতে হবে, সে তাদের নিয়ে যাক। চিত্রা বলে ঠিক আছে, তুমি বাচ্চাকে নিয়ে এসো, আমি এদের নিয়ে যাচ্ছি। পিচি তাহলে কই, সে এখানে ফাঁদে পড়েছে কূপের মাঝে, কান্নাকাটি করছে। জয় ডেকে বেড়াচ্ছে। একটু পর কেউ কূপের সামনে আসে। কে? কাসাবা। তাকে দেখেই বাচ্চা ভয় পেয়ে যায়। কাসাবা তাকে উঠাতে বলে। ওদিকে এরা সেই রোডের কাছাকাছি এসেছে যেখানে জয় যেতে বললো। কারো আসার শব্দ পেয়ে একটু লুকিয়ে পড়ে। দেখে গুত্তি ঘোড়ার গাড়ি নিয়ে। তাকে দেখে এই মাথা মোটররা হেলিয়ে ডাকতে থাকে, গুত্তি গুত্তি অয়, আমাদের পিছে একটু বাঁশ দিয়ে যা। চিত্রা থামাতে থামাতে আকাম হয়ে যায়। সে দেখে ফেলে। গুত্তি মধুর মধুর কথা কইয়া সবাইকে গাড়িতে উঠায় নেয়। তারপর তাদের একটা গুহার মতো জায়গাতে এনে আলুর বস্তার মতো তাহেরি হুজুরের ডায়লগের মতো ঢেলে দেয়। কি দেয়? ঢেলে দেয়। চিত্রা বাচ্চার খাঁচি ধরে, হে গুত্তি, এসব কি, কোথায় এনেছিস আমাদের? গুত্তি বলে, আরে তোদের মাথার দাম 1 কোটি, সাইজ করতে এনেছি, এখান থেকে পালানোর উপায় নেই। ওদিকে কাসাবা বাচ্চাকে দিয়ে শুরু করতে যাবে, সুপারম্যান এসে তাকে ধরে নেয়। লোকজন জয়ের পিছে, এদিকে গুত্তি এদের কাছে এলে চিত্রা লাগে তার পিছে। দুই পাশের হাতাহাতি একটু দেখুন, যার মূল ফলাফল হলো জয় সবাইকে কচুকাটা করে যাচ্ছে, আর গুত্তি ছেলে মেয়ে মহিলা কেউ তার সঙ্গে পেরে উঠছে না। চিত্রা এসে তাকে সরিয়ে নিয়ে যায়। তাদের মাঝে জোরাজোরি চলতে চলতে চিত্রা গুত্তির মাথার থেকে বস্তা সেলাই করা সূচ খুলে নিয়ে মেরে দেয়। এত ছোট ছোট খোঁচাতে তার কি হতে পারে। তারপরে অনেক কয়েকটাই মারে। গুত্তি পড়ে যায়, মনে করে সে আর উঠতে পারবে না, কিন্তু না, সে আবার ধরে। এদিকে জয় তো তার মতো ঘুরি উড়াচ্ছে। চিত্রা গুত্তিকে একটা চটকানা দিয়ে যখন তার কাছে আবার যায়, সে চিত্রাকে একেবারে ঘাড়ে উঠিয়ে উপরে আলগা করে, যাতে উপরে সূচলো কোনো কিছু থাকা কি যেন তার পিঠের মাঝখানে ঢুকে যায়। তার অবস্থা খুব খারাপ। তারপরেও সে গুত্তিকে ছাড়ে না। একবার তার খেলি খতম করে দেয়, সঙ্গে সেও পড়ে যায়।
জয় বাচ্চাকে নিয়ে দৌড় দিলে সামনে বাদুরের বাসা দেখতে পেয়ে মশাল মারে যাতে তারা উড়ে এদের চোখে মুখে লাগতে শুরু করে। এই ফাঁকে জয় পালিয়ে যায়। ভয়ের কারণে বাচ্চার অবস্থা ভালো না। সে নদীর ধারে নিয়ে হাত পা মালিশ করতে করতে বলে সে তার মামা হয়, সে তাকে কিছু হতে দিবে না। ওট ওট বলতে বলতে সে হুঁশে ফেরে। জয় বলে সে সত্যিই তার মামা হয়, কিন্তু এই কথা কাউকে বলা যাবে না। ঠিক আছে। রত্নারা বলা জায়গায় মতো সামনের দিকে আসতে আসতে জয় দেখে সবাই ভিড় করে আছে। কাছে গেলে দেখে চিত্রার এই অবস্থা। কি করে হলো? জয় ব্যস্ত হচ্ছে। চিত্রার এখনো হুঁশ আছে। সে জয়কে বলে তার রাস্তা এই অবধিই ছিল। একটা অনাথ মেয়ের জীবন এত দূর অবধি এত সুন্দর হয় না। তার কারণে সে জীবনে সবকিছু দেখেছে, তার কোনো আর আফসোস নেই। শুধু একটাই আফসোস, তার গোল্ড মেডেল পাওয়াটা দেখতে পারলো না। বলতে বলতে সে চলে যায়। এখানে একটু খারাপই লাগে, বেচারি শুধু শুধু মাঝখানে ফেসে গেল। জয় তার সঙ্গে কাটানো মুহূর্তগুলো মনে করতে করতে তাকে এখানে মাটি দিয়ে দেয়। ওদিকে কিছু লোক রত্নার অফিসে যায়। তাকে ডেকে বলে কিরে তুই ওদের বলেছিস না অমুক রাস্তা দিয়ে যেতে? রত্না বলে তুমি কি করে জানলে? লোকটা বলে আমরা জানতাম তুই তাদের সাহায্য করছিস, এই জন্যই তো আমরা ইচ্ছে করে ভুল রাস্তা যাওয়ার কথা বলেছি, যাতে তুই ওদের ওই রাস্তা দিয়ে যেতে বলিস। এখন ওরা ও রাস্তা দিয়ে আসছে, আমরা মূলা বিছিয়ে রেখেছি, দেখি এবার কি করে বাঁচে। বলে তার সবকিছু পুড়ে দিতে ফায়ার ব্রিগেড মাঙ্গুয়া দে তুই। তাই কি রত্না কি কম ফাইট জানে? সে তাকে মারতে আসা লোকদেরই সাইজ করতে লাগে। জয় গুত্তির ঘোড়াগাড়িতে সবাইকে উঠায় নাই, এখন চলে যাবে। শেষবারে রত্নার থেকে শুনতে চায় এদিক দিয়ে যাওয়া যাবে কিনা, কিন্তু তার সেটআপ তো জ্বলে গেছে। রত্না ঘোড়া নিয়ে রওনা দেয় যে গিয়ে হয়তো জয়কে থামাবে। জয় যেহেতু সবকিছু কভার করে ফেলেছে সামনের দিকে যাচ্ছে, বাট এখানে যে মূলা রাখা আছে জয় জানে না। ঘোড়া পা উঠিয়ে দেয় আর কপাল দেখুন সবাই ব্রিজের উপরেই পড়ে, একদিকেই পড়ে, শুধু বাচ্চার ঝুড়িটা সামনের দিকে গিয়ে একবারে ফটকার আশেপাশে পড়ে। এবার কি হবে? জয় সাইড দিয়ে যেতে থাকে। ওদিকে পেছনে জায়েদ খান লোকজন নিয়ে আসছে। তার আশাটা শুধু দিদিই দেখে, অন্যরা যেন তার সামনে না পড়ে, তাই সে এগিয়ে যায় তাকে থামাতে। চিন্তা করতে পারছেন? চিন্তা করতে হবে না, চিন্তা করলে মাথা একবারে। জায়েদ খান দিদিকে তারপর মেরে ঘুরাচ্ছে। পিচ্চিও যায় মাকে বাঁচাতে, জায়েদ তাকে ফেলে দেয়। তারপর দিদিকে একটা পোজ মারে। পিচ্চি মামা বলে ডেকে ওঠে, বলে তোমার বোনকে বাঁচাও। এবার সবাই দেখতে পায় ক্যাবলাকান্ত গিয়ে একটা লাঠি চটকা মারে, যার উপর ভর করে জয় এভাবে এখানে চলে আসে। তারপর সেটা চটকা দিয়ে জায়েদ খানকে সরিয়ে দেয়। দিদির অবস্থা খারাপ, বাকিরা তাকে সামলাক, জয় এদের পিছে লাগে। উড়া দুরা সবাইকে সাইজ করে। এত এত আশ্চর্যকর ফাইট সিন এখানে দেখানো হয়, যা দেখলে আপনার মনে হবে আপনি এখনো পাতা দিয়ে ইজ্জত ঢাকার যুগে আছেন, আপনার জীবন বৃথা। যাক, সেসব নিয়ে কথা হবে কপাল আমার চ্যানেলে। এখানে মূল ব্যাপার হলো জয় সবাইকে সাইজ মাইজ করে তার বোনকে গাড়িতে উঠায়। ততক্ষণে সকাল হয়ে যায়। সবাইকে নিয়ে জয় গাড়ি ছাড়ে। পেছনে আসে কাসাবা, এখনো মরেনি। ভালা নিয়ে মারতে যাবে, পেছন থেকে রত্না এসে চুলকিয়ে দেয়, কাসাবাকে কাঁচা কাঁচা করে ফেলে দেয়। সেসব তো ঠিক আছে, কিন্তু বেচারি জয়কে একটু দেখতে পারলো না, তার সঙ্গে কথা বলতে পারলো না। তাকে যে সে পছন্দ করে ফেলেছে তার আফসোস রত্নার চোখে দেখা যাচ্ছে। কি বলেন? যাক, একটু পর এরা আম্বার গুড়ুগুড় থেকে বাইরে চলে আসে। অফিসাররা প্রোটেস্ট করে তাদের হসপিটালে নিক, এদের এখনো বন্দি করে রেখেছে। একটু পর সবাইকে কাছের হসপিটালে নেওয়া হয়। বাকি সবাইও ঠিকঠাক হয়। দিদিকে এমার্জেন্সিতে নেওয়া হয়েছে। সব ঠিকঠাক করে দিয়ে ডক্টর বলে আউট অফ ডেঞ্জার, কোনো সমস্যা নেই। জয় অফিসারকে বলে তার হেল্প করতে, যাতে সময় মতো কালেক্টর অফিসে তারা পৌঁছাতে পারে। অফিসার বলে আমার মনে হয় না কোনো হেল্প কাজে আসবে, কারণ আমরা ওখান থেকে বের হওয়ার খবর আজরওয়াল পেয়ে গেছে। পুরো শহরে ওর লোক ঘিরে আছে, আমরা এখান থেকে বের হলে ওরা আমাদের ধরে ফেলবে। এর সঙ্গে বড় বড় মাতারা সামিল আছে, আমরা কিছু করতে পারবো না। জয় বলে আমি সব দেখে নিয়েছি, আপনি জাস্ট ফাইল রেডি করুন। বলে সে একটা বড় লরি নিয়ে বের হয়। অফিসার বয়রাকে ফোন করে বলে দেয় জয় বের হয়েছে। জয়ই অফিসারকে বলতে বলেছে বয়রা তার লোকদের জয়কে এখানে নিয়ে আসতে বলে সিস্টেম করে। জয় এদের সঙ্গে নিয়ে চলছে। ওদিকে দিদিকে পাঠিয়েছে অ্যাম্বুলেন্সে, যাতে তার কোনো প্রবলেম না হয়। আজারওয়ালের লোকরা জয়কে চারদিক থেকে ঘিরে নিতে নিতে একেবারে তার বাড়ির সামনে নিয়ে আসে। জয়ও ইচ্ছে করে আসে যাতে তার বোনের কিছু না হয়। আজারওয়াল বাইরে আসে এইভাবে। তার লোকরা কন্টেনার খুলে দেখে কিছুই নেই। শিবা বললে সে হাসতে থাকে, মানে তার প্ল্যানই এটা যে সে জয়কে এই পরিবার থেকে আলাদা করবে। এই ফাঁকে কালেক্টর অফিসে তার লোকরা তাদের সাইজ করবে। শিবা সেটাই যখন জয়কে হাসতে হাসতে বলে, হাবে তুই এখানে, ওদের ওখানে কে বাঁচাবে? জয় লাফালাফি করে ভিতরে এসে পড়ে। তারপর হাতাহাতি হতে হতে একটা হাতুড়ি গিয়ে বরার গ্লাসে লাগে, যাতে সে ছটফটানি শুরু করে দেয়। ব্যাস, এটা দেখে তো জয় বুঝে যায় কাহিনী কি। সে গিয়ে আরও ভেঙে দেয়, কেউ কাছে এলে আরও মারবো। ওদিকে দিদি এরা পৌঁছে গেছে কালেক্টর অফিসে। আজারওয়ালের লোকরা টার্গেট নিয়ে আছে। একটু পর জয়ও সেখানে চলে আসে, বয়রাকে সঙ্গে নিয়েই। গেলে কোনো কথা, তাকে রেখে সে আগে বোনের কাছে যায়। অন্বেষণ করার লোকরা বয়রাকে দেখে চিনতে পারে। জয় দিদিকে মারতে আসা লোকদের সাইজ করে। মুরব্বি চিল্লায় ওঠে, আরে এই সেই কামিনা যার কারণে আমরা সব হারিয়েছি। ব্যাস, এবার তাকে আর কে বাঁচাবে? জয় সাইজ করতে করতে সামনের দিকে যাচ্ছে। লোকজন এসে আজারওয়ালের খাঁচা ভেঙে দেয়। সে নামতে গেলে তার কানের মেশিনটা পড়ে যায়। নিতে গেলে দিদি আবার তাতে পা উঠায় দেয়। আশপাশের চিল্লানি তার মাথায় বিঁধতে লাগে। জয় দিদিকে নিয়ে যাচ্ছে। লোকজন শালাকে ধরে কানের কাছে জোরে জোরে শব্দ করতে থাকে। তার কি আর সহ্য হবে? কান দিয়ে লাল পানি বের হতে শুরু করে। যন্ত্রণায় চিল্লানি দিয়ে সে সেখানেই ঘুমিয়ে পড়ে।
এদিকে দিদিও সঠিক সময়ে ফাইল জমা দেয়। পুলিশ এসে দেখে আজহারওয়াল শেষ। পাবলিকের চিল্লানি সহ্য করতে পারেনি, সে এমন অবস্থায় বাইরে কেন এসেছে, তার আর কি মামলা হবে। সব রিপোর্ট পড়ে কালেক্টর সবাইকে সিদ্ধান্ত জানায় যে আজহারওয়ালের সব সম্পদ সরকার জব্দ করছে, যাদের ক্ষতি হয়েছে তাদের সবাইকে তার সম্পদ থেকে জরিমানা দেওয়া হবে। সবাই খুশি। এটা আবার কেমন বিচার হলো, যাক তাদের ব্যাপার, আমরা কে দেখো। সবাই দিদিকে ধন্যবাদ জানায় যে সে কথা রেখেছে, তাদের বিচার পাইয়ে দিয়েছে। দিদি বলে এসব তার কারণে হয়নি, ধন্যবাদ পাওয়ার হকদার। জয়কে পাশে ডেকে বলে কাল অব্দি আমি যাকে চিনতাম না সে নিজের জান বাজি রেখে এসব করেছে, আজ এখন থেকে সে আমার ভাই। জয় খুশি হয় যে যাক ফাইনালি সে তার ভাই তো হতে পারলো, এতেই তার শান্তি। পরিবারও খুশি, পিচিও তার মামাকে পেল। সবকিছু যেহেতু ঠিকঠাক, স্ক্রিনে আলো নিভে দিয়ে সিন শুরু হয় 6 মাস পর আম্বার গুরুগুতে। আবার জয় ফাইনালি মেডেল পেয়েছে, সেটা নিয়ে চিত্রার কবরে এলো তাকে দেখাতে। রত্না তার ইমার্জেন্সি সার্ভিস বাড়িতেই শুরু করেছে আবার। একটু পর জয় এসে ডাক দেয় রত্না। প্রথমে রত্না চিনতে পারে না, জয় যেই বলে দিল্লির ছেলে, মানে রত্না তাকে দিল্লির ছেলে বলে ডাকতো। রত্নার কেমন লাগছে তা তো তার চোখে দেখে বুঝতেই পারছিলেন নাকি। জয় হয়তো এখানে তার লাইফ শুরু করবে, সেই ইশারা দিয়ে মুভিটা এখানেই শেষ করে দেয়। উফ রে বাবা রে। তো এই মুভি থেকে আমি আপনাদের যে জিনিসটা উপদেশ হিসেবে বলবো সেটা হলো দ্য ভ্যালু অফ রিলেশনশিপস। যার সঙ্গে আপনার একসময় গুড সম্পর্ক ছিল কিন্তু এখন নেই, তো দেখবেন কখনো না কখনো আপনার মনে হয়েছে বা হবে যে ইস তার সঙ্গে যদি সম্পর্কটা থাকতো, যদি এটা হতো ওটা হতো, ইস সে যদি আমার একটু এটা করে দিত, সে যদি আমার পাশে থাকতো। তো এই যে তার কমতি বা তাকে মিস করা, এটাই হলো একটা সম্পর্কের ভ্যালু। সম্পর্ক যেটাই হোক, যেমনই হোক না কেন, প্রতিটা সম্পর্কের একটা ভ্যালু থাকে। কম বেশির হিসেবটা আলাদা, বাট থাকে মাস্ট, যেটা কখনো না কখনো আমরা ফিল করতে পারি। কিন্তু আফসোসের ব্যাপার হলো কেউ সেই ভ্যালুর ফায়দাই নিতে পারে না, আবার কেউ এতটা নেয় যে সম্পর্ক ভ্যালুলেস মনে হয় অপরজনের কাছে। তো আমি বুঝাতে চাচ্ছি যে প্রতিটা সম্পর্কেরই যেহেতু একটা মূল্য আছে, তো আপনার আমার উচিত সম্পর্ক মেনটেন করা। আমরা যেহেতু মানুষ, মনোমালিন্য হওয়াটা স্বাভাবিক, বাট সম্পর্ক নষ্ট করা ভালো দিক না। যারা বেশি মানুষের সঙ্গে সম্পর্কে থাকে, নট লাইক লাভ, তারাই মূলত জীবিত। আপনি ঝামেলা পছন্দ করেন না, একা থাকতে চান, লোকজন থেকে দূরে থাকতে চান, থাকুন, কোনো সমস্যা নেই, বাট আই ডোন্ট থিঙ্ক ইউ আর লাইভ। কারণ দুনিয়াটা সম্পর্ক, রিলেশন নামে একটা চেনের মতো করে চলে। যখন মানুষ মানুষের সম্পর্কে থাকবে তার ভ্যালু থাকবে, সম্পর্ক নেই মানুষেরও ভ্যালু কমে যাবে। না কেউ তাকে মিস করলো, না কেউ তার সম্পর্কটাকে মনে করলো। এখন ভ্যালু ছাড়া আপনি আপনার এই জীবন দিয়ে কি কেটে বোঝা বাঁধবেন? সো সম্পর্ক থাকা অবস্থায় তার মূল্যায়ন করুন, ঘষা মাজা করুন, সম্পর্ক যেন ঠিক থাকে মেনটেন করুন, দেখবেন সম্পর্ক থাকার একটা ফায়দা পেয়ে যাবেন। আচ্ছা, তো ভিডিওর কোন কোন ব্যাপারটা আপনার সব থেকে বেশি ভালো লেগেছে, কোনটা খারাপ লেগেছে কমেন্ট বক্সে জানাবেন। ভিডিও ডিসক্রিপশনে আমার ফেসবুক আইডি লিঙ্ক রয়েছে, সেখানে গিয়ে একটু ফলো দিয়ে আসেন। আর এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।